একটি ভাঙা মাটির ঘরে রত্না তার দুই ছেলে মেয়ে মৌ এবং রিজুকে নিয়ে বসবাস করত। রত্নার স্বামী মদন তার স্ত্রী এবং দুই ছেলে মেয়েকে ছেড়ে অন্য মেয়েকে বিয়ে করেছে। সে থেকেই রত্না একটি বড়লোক বাড়িতে রান্নাবান্না করে যা ইনকাম করে তা দিয়েই তার ছেলে মেয়েকে মানুষ করছে। সেদিন রাতে রত্নার দুই ছেলে মেয়ে মৌ এবং রিজু তাদের খাবার থালার দিকে তাকিয়ে চোখের জল ফেলে এবং বলে, মা, তুমি তো বলেছিলে আমাদের আজকে তরকারি করে দেবে, কিন্তু এখানে তো শুধু পেঁয়াজ দিয়ে রুটি দিয়েছো। রোজ রোজ পেঁয়াজ দিয়ে শুকনো রুটি খেতে একদম ভালো লাগে না। হ্যাঁ মা, আজ এক সপ্তাহ ধরেই রোজ পেঁয়াজ আর রুটি খাচ্ছি। তুমি যখন আমাদেরকে তরকারি এনে দিতে পারবে না, তুমি এভাবে মিচিমিচি কেন বলো আমাদেরকে যে তুমি তরকারি আনবে? যখন পারবেই না তাহলে বলো কেন? ছেলে মেয়েদের অভিযোগ শুনে রত্না তাদের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, আজকে তোরা পেঁয়াজ দিয়ে রুটি খেয়ে নে বাবা। আমি কালকে অবশ্যই তোদের জন্য তরকারি আনবো, দেখিস। মিথ্যে! তুমি আবার মিথ্যে কথা বলছো মা। তুমি কিছুই আনবে না। আজ এক সপ্তাহ ধরে তুমি প্রতিদিন আমাদেরকে এভাবেই বলে যাচ্ছ। আসল কথা তো হলো আমরা খুবই গরিব। আমাদের মতো গরিবদের কখনোই ভালো খাবার জুটবে না। এভাবে বলিস না রে মা, তোরা তো দেখছিস আমি কত কষ্ট করে তোদেরকে মানুষ করছি। আচ্ছা, আজকে কোনো রকমে খেয়ে নে, তারপর আমি দেখছি কি করা যায়। সবাই কত ভালো ভালো খাবার খায়, মাংস, ডিম, মিষ্টি। আমাদের বাড়িতে কখনোই কিছু রান্না হয় না। কেন যে আমাদের জন্ম এই গরিব বাড়িতে হলো? যদি আমরাও অন্যান্যদের মতো বড়লোক বাড়িতে জন্মাতাম, তাহলে আমরাও তাদের মতো মাংস, পোলাও, কালিয়া এইসব খেতে পেতাম। ছেলে মেয়ের কথা শুনে এবার রত্নার চোখে জল চলে আসে। এটা ভেবে সে দুঃখী হয় যে সে তার ছেলে মেয়েকে দুবেলা দুমুঠো ভালোভাবে খাওয়াতে পর্যন্ত পারে না। সে অনেক চেষ্টা করত যাতে করে সে তার ছেলে মেয়েকে খুশি করতে পারে, কিন্তু সে যে বাড়িতে কাজ করত তার মালকিন মনীষা দেবী তাকে খুবই কম মাইনে দিত এবং সবসময় ধমক দিয়ে রাখত। একদিন রত্না কাজে যায় এবং দেখে মালকিনদের বাড়িতে অনুষ্ঠানে তোড়জোড় চলছে। এসব দেখে সে মালকিনকে বলে, ম্যাডাম, বাড়ি এত সাজাচ্ছেন কেন? এই বাড়িতে কি কোনো অনুষ্ঠান আছে? হ্যাঁ, কালকে আমার মেয়ে মিঠির জন্মদিন, অনেক লোক আসবে, তাই সারা বাড়ি সাজানো হচ্ছে আর কি। আর শোন, কালকে একটু সকাল সকালে আসবি, অনেক কাজ আছে, দেখিস দেরি না হয়। আচ্ছা ম্যাডাম, তাই হবে। পরের দিন রবিবার ছিল। সকাল সকাল রত্না যখন তৈরি হয় তখন তার ছেলে মেয়ে তার কাছে এসে বলে, মা, তুমি কাজে যাচ্ছ? আজকে তো রবিবার, তুমি তোমার সঙ্গে আমাকেও নিয়ে চলো না। আমিও তোমার সঙ্গে যাব। ওদের বাড়িতে কত সুন্দর সুন্দর খাবার তৈরি হয়, কত সুন্দর বসার জায়গা। ও মানিয়ে চলো না, আমরা কোনো গন্ডগোল করব না, চুপচাপ বসে থাকবো। ছেলে মেয়ের কথা শুনে রত্না মনে মনে ভাবে, আজ এমনিতেও ম্যাডামের মেয়ের জন্মদিন, কত ধরনের ভালো ভালো খাবার দাবার থাকবে। বাচ্চা দুটোকে বরং ও বাড়িতে নিয়ে যায়, ওরা সবসময় খাওয়ার জন্য বায়না করে, ওদের বাড়িতে কিছু একটু খেয়ে নেবে ক্ষণে। এই ভেবে রত্না তার ছেলে মেয়েদেরকে সঙ্গে করে সেখানে নিয়ে যায়, কিন্তু রত্নার সঙ্গে তাদেরকে দেখে মনীষা ম্যাডাম ভীষণ রেগে যায় এবং বলে, এ কি, এরা কারা? তুই কাদেরকে সঙ্গে করে নিয়ে এসেছিস? ম্যাডাম, এরা আমার বাচ্চা, আসলে আজকে এদের স্কুলের ছুটি, একা একা ঘরে বসে কি করবে, তাই আমি ভাবলাম এদেরকে আজকে সঙ্গে করে নিয়ে আসি। তুই এদেরকে সঙ্গে করে নিয়ে আসার আর দিন পেলি না? আজ আমার মেয়ের জন্মদিন, কত বড় বড় গেস্ট আসবে, ওর স্কুল থেকে সমস্ত বাচ্চারা আসবে। আমাদের ঘরে এরকম নোংরা বাচ্চাদেরকে দেখলে সবাই কি ভাববে বলতো? না না ম্যাডাম, ওরা ওখানে যাবে না, ওরা আমার সঙ্গেই রান্নাঘরেই এক কোণে বসে থাকবে, ওরা আপনাদের পার্টিতে কোনো সমস্যা করবে না। এমন সময় মনীষা ম্যাডামের স্বামী কমলেশ বাবু সেখানে এসে বলেন, আরে মনীষ, ওরা এসেছে তো তোর কি এমন হয়ে গেছে? ওরাও তো ছোট ছোট বাচ্চা। তাছাড়া আজকে মিঠুর জন্মদিন, তুমি নিজের মেয়ের জন্মদিনে গরিব ছেলে মেয়েগুলোকে এইভাবে বলছো? দেখো, তুমি তোমার দাদাগিরি কিন্তু সব জায়গাতে ফলাতে আসবে না। তিতি স্কুল থেকে কত স্যার ম্যাডামরা আসবে জানো? ওদের সামনে আমার মান সম্মান প্রেস্টিজ বলে তো কিছু আছে নাকি? ঠিক আছে, তাহলে সেটাই ভালো করে বলো। শোনো রত্না, যদিও আমি সবকিছু মনে করি না, কিন্তু মনীষা যখন বলেছে ওদেরকে রান্নাঘর থেকে বেরোতে দিও না। আর হ্যাঁ, বাচ্চারা যেন না খেয়ে বাড়ি ফিরে যায়, সবার খাওয়া হয়ে গেলে ওদেরকেও নিয়ে এসে খাইয়ে দেবে। কমলেশ বাবুর কথা শুনে এবং খাবারের আশায় মৌ এবং রিজু চোখ মুখ উজ্জ্বল হয়ে যায়। তারা রান্নাঘরের কোনায় বসে বসে ভালো ভালো খাবারের জন্য অপেক্ষা করতে থাকে। এদিকে পার্টি শেষ হতে চললেও কেউ তাদেরকে কিছু খেতে দেয় না। তখন রিজু বলে, ও দিদি, দিদি, দেখো কি সুন্দর সুন্দর গরম গরম লুচির গন্ধ বেরোচ্ছে, মনে হচ্ছে মাংসও আছে।
আমার তো গন্ধ শুকে আরো খিদে বেড়ে গেল। আর কতক্ষণ পর খেতে দেবে? আর একটু অপেক্ষা কর ভাই, বাবু তো বলে গেল সবাই যখন খাবে তখন আমাদেরকেও খেতে দেবে। আজকে আমরা খুব ভালো ভালো খাবার খাবো। আমি তো এখন থেকেই ঠিক করে রেখেছি কি কি খাবো। তুই কি করে জানলি কি কি রান্না হচ্ছে? তুই কি কিছু দেখতে পাচ্ছিস নাকি? আরে আমি একটু একটু দেখতে পাচ্ছি। ওই দেখ, ওখানে মাংস, কালিয়া, পোলাও, লুচি সব রাখা আছে, সঙ্গে মিষ্টিও আছে। দিদি, ওইসব নাম শুনেই তো আমার জিভে জল চলে আসছে। খুব খিদে পাচ্ছে রে দিদি। মাকে বল না ওই বাবুদের কাছ থেকে কিছু খাবার চেয়ে নিয়ে আসছে। আমি মাকে বলতে পারবো না, মা শুনলেই রাগ করবে। তোর খিদে পেয়েছে, তুই বল। অনেক সময় কেটে যাওয়ার পর রিজু আর অপেক্ষা করতে না পেরে চঞ্চল হয়ে বলে, মা, ওখানে মনে হচ্ছে খাওয়া শুরু হয়ে গেছে। আমাদের কখন খেতে দেবে? বাবু তো বললো আমাদেরকে খাবার দেওয়া হবে। হ্যাঁ বাবা, ওরা যখন বলেছে খাবার দেবে তখন নিশ্চয়ই দেবে। এভাবে অস্থির হতে নেই সোনা, একটু অপেক্ষা কর, দেখবি খাবার পাবি, তখন মন ভরে খেয়ে নিবি, কেমন? এরপর আরো কিছুক্ষণ তারা অপেক্ষা করে, কিন্তু খাবার আসে না। দেখতে দেখতে পার্টি প্রায় শেষ হয়ে যায় এবং খাবার দাবারও ফুরিয়ে আসে। পার্টি শেষে কতগুলো এঁটো প্লেট নিয়ে এসে মনীষা ম্যাডাম রিজু আর মোয়ের সামনে রেখে বলেন, এই নে, এতে যা কিছু খাবার বেঁচে আছে তোরা খেয়ে পরিষ্কার কর। তোদের খাওয়া হয়ে গেলে তাড়াতাড়ি বাড়ি ফিরে যা। এ কি ম্যাডাম, আপনি শেষে আমার ছেলে মেয়েদেরকে এঁটো কাটা খেতে দিচ্ছেন? আপনি হয়তো ভুলে যাচ্ছেন আমি গরিব হলেও ভিখিরি নয়। আমার একটা আত্মসম্মান বোধ আছে। আমি কখনোই আমার ছেলে মেয়েদেরকে এইসব জিনিসপত্র খেতে দেব না। এ কথা বলে রত্না তার ছেলে মেয়েদের দিকে ঘুরে দাঁড়াতেই লক্ষ্য করে যে তারা দুজনই সেই এঁটো বাসন থেকে খাবারগুলো নিয়ে ক্ষুধার্তের মতো খাচ্ছে। এইসব দেখে মনীষা ম্যাডাম বলে, কি হলো রত্না, এইমাত্র তো খুব বড় বড় কথা বলছিলে। তোমার নাকি মান সম্মান বোধ আছে, আত্মসম্মান বোধ আছে, তুমি তোমার ছেলে মেয়েদেরকে এইসব খাবার খাওয়াবে না। এবার কি হলো? নিজের চোখেই দেখো কেমন ভিখিরিদের মতো তোমার ছেলেমেয়েরা এঁটো খাবারগুলোকে পরিষ্কার করে খাচ্ছে। মনীষা ম্যাডামের এইসব কথা শুনে এবং তার ছেলে মেয়েদের এরকম আচরণ দেখে রত্না তার মাথা আর ঠিক রাখতে পারে না। সে সেখানে গিয়ে দুজনের গালে চড় মারে। চড় খেয়ে বাচ্চা দুটি কাঁদতে আরম্ভ করে। তখন কমলেশ বাবু সেখানে এসে বলেন, কি হয়েছে? এরা এইভাবে কাঁদছে কেন? তুমি কি ওদেরকে কিছু বলেছো নাকি মনীষা? আরে এ কি, এটো প্লেট গুলো দিয়ে ওদেরকে খেতে দিচ্ছ? এখন তো পার্টি শেষ হয়ে গেছে, ওরা তো এখনো কিছু খায়নি। আমি তো তোমাকে বলে গিয়েছিলাম যে ওদেরকে বাকিদের সঙ্গে খাইয়ে দিও। ওহ, তুমি এসবের মধ্যে কেন পড়তে যাচ্ছ বলো তো? ওরা সামান্য কাজের লোকের ছেলে মেয়ে। এসব সমাজ সেবা করে করে তোমার মাথাটা দেখছি একেবারে খারাপ হয়ে গেছে। এখন এইসবের মধ্যে তুমি ঠেকো না, যাও। তোমার যা খুশি তাই করো, তবে একটা কথা বলে যাচ্ছি, এইভাবে গরিব বাচ্চাদের কষ্ট দেওয়া উচিত না। ওরা গরিব হলেও মানুষ। এই বলে কমলেশ বাবু সেখান থেকে চলে যায়। রত্না কাঁদতে কাঁদতে তার ছেলে মেয়ে দুটোর হাত ধরে মনীষা ম্যাডামের বাড়ি থেকে চলে আসে। এই অপমানের পর সে আর মনীষা ম্যাডামের বাড়িতে কাজ করতে যেত না, কিন্তু এতে করে পরিস্থিতি আরো খারাপ হতে থাকে। এখন বাড়িতে শুকনো রুটি আর পেঁয়াজ খাওয়ার মতো পরিস্থিতি ছিল না। রত্না এবং তার দুই ছেলে মেয়েকে অনাহারে এবং অভুক্ত অবস্থাতেই থাকতে হয়। খিদে সামলাতে না পেরে রিজু কাঁদতে কাঁদতে বলে, মা, কিছু অন্তত খেতে দাও না, আমার খুব খিদে পাচ্ছে। আজ 2 দিন হলো জল খেয়ে আছি। ছেলের কথা শুনে রত্নার চোখ দিয়ে জল পড়তে থাকে। সে কি করবে ভেবে না পেয়ে ছেলে মেয়ে দুটোকে সঙ্গে করে নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ে এবং ভিক্ষা করতে শুরু করে। হাঁটতে হাঁটতে কিছু দূরে এসে সে দেখে একজন লোককে দুজন গুন্ডা ধরে দাঁড়িয়ে আছে। এর ফলে লোকটি নড়াচড়াও করতে পারছে না। এসব দেখে রত্নার বুঝতে বাকি থাকে না যে এই দুষ্কৃতী দুটো সেই লোককে ভয় দেখিয়ে তার টাকা পয়সা হাতানোর চেষ্টা করছে। রত্না সাহস করে সেখানে এগিয়ে যায় এবং মেঝেতে পড়ে থাকা একটি বাঁশের লাঠি নিয়ে দুজনের মাথায় আঘাত করে। সঙ্গে সঙ্গে তারা মাথা ধরে মেঝেতে বসে পড়ে। এই পরিস্থিতির সুযোগ নিয়ে ভদ্রলোকটি সেই দুটি দুষ্কৃতীকে কাবু করে ফেলে এবং রত্নাকে বলে, আমার নাম হলো অপরূপ সেন। ওরা আমাকে ধরে আমার টাকা পয়সা লুট করার চেষ্টা করেছিল। আপনি যদি সময় করে না এসে যদি আমাকে বাঁচাতেন তাহলে আমার হয়তো প্রাণটাই চলে যেত। সে তো ঠিক আছে, কিন্তু আপনি কে? আর এরা আপনাকে এভাবে ধরলই বা কি করে? আমি হলাম একজন ব্যবসায়ী। এই শহরে আমার 4টে রেস্টুরেন্ট আছে। এই লোকগুলো আমার পুরাতন কর্মচারী। ওরা আমাকে ধমক দিয়ে এখানে নিয়ে এসেছে, তারপর আমার কাছ থেকে সব টাকা পয়সা কেটে নেওয়ার চেষ্টা করেছে। ও আচ্ছা, আপনি এবারে নিশ্চিন্তে বাড়ি যেতে পারেন। আমার মনে হয় ওরা আপনার আর কোনো ক্ষতি করতে পারবে না। সে নয়, ঠিক আছে। আজ আপনি আমার অনেক বড় একটা উপকার করেছেন।
তার জন্য আমি আপনাদের রেস্টুরেন্টে নিয়ে যেতে চাই। আজকে রাত্রের ডিনারটা আমার তরফ থেকে আপনাদের। অপূর্ব সেনের কথা শুনে রত্না ও তার ছেলেমেয়েরাও খুবই খুশি হয়ে যায়। তারা তার সঙ্গে রেস্টুরেন্টে আসে এবং টেবিলে বসে। মিস্টার সেন তার কর্মচারীদেরকে বলে কিছুক্ষণের মধ্যেই টেবিলে বিভিন্ন রকমের খাবার বোঝাই করে ভরে দেন। এতগুলো খাবার দেখে মো এবং রিজু অবাক হয়ে যায় এবং বলে, ওই দিদি দেখেছিস কত কি খাবার দিয়েছে এখানে? আমি তো এত রকমের খাবার কোনোদিনও দেখিনি। বড় লোকটা বুঝি এইভাবেই খায়? কি আমরা বড় লোকের খাবার খাবো? কি বল দিদি? তুই ঠিক বলেছিস ভাই। আমরা আজকে বড়লোকদের মতো চেয়ার টেবিলে বসে আর ওদের মতোই দামি দামি খাবার খাবো। আমি তো আর অপেক্ষা করতেই পারছি না। চল এবার খাওয়া শুরু করি। এই বলে তারা দুই ভাই বোনে খুশি মনে সেই খাবারগুলোকে খেতে থাকে। রত্নাও তাদের সঙ্গে খাবার খায় এবং তিনজনে প্রায় সব খাবারগুলোকেই শেষ করে ফেলে। খাবার শেষ হলে রত্না মিস্টার সেনকে বলে, দাদা, আপনার রেস্টুরেন্টের খাবারগুলো একেবারে অমৃতের মতো সুস্বাদু ছিল। আজকে আমি আর আমার ছেলেমেয়েরা দুদিন পর খাবার খাচ্ছি। আপনার এই উপকার আমরা সারা জীবনেও ভুলবো না। আরে আরে, এত ধন্যবাদ জানানোর কিছুই নেই। আমি তোমার যতটা বড় উপকার করেছি তার থেকে বেশি উপকার আপনি আমার করেছেন। আজ আপনি না থাকলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যেত। আমি আর কি এমন করলাম দাদা? উপরওয়ালার ইচ্ছে ছিল, তাই সেই সময় উনি আপনার সাহায্যের জন্য আমাকে পাঠিয়েছিলেন। সে তো 100 বার। আজ তুমি আমাকে অনেক বড় বিপদের হাত থেকে রক্ষা করেছো, আর সেই জন্য আমি আপনাকে আমার রেস্টুরেন্টে কাজে রাখতে চাই। আজ থেকে আপনি আমার রেস্টুরেন্টে থাকবেন, খাবেন, সবকিছু পাবেন। মাস গেলে আপনাকে ভালো রকমের বেতন দেবো, আর প্রতিদিনই খাবারও পাবেন। মিস্টার সেনের এত বড় অফার শুনে রত্না নিজের কানকে বিশ্বাসই করতে পারছিল না। সে সঙ্গে সঙ্গে সেই কাজের জন্য হ্যাঁ করে দেয়। পরের দিন থেকে রত্না রেস্টুরেন্টের কাজ শুরু করে। প্রতিদিন কাজের শেষে সে অনেকটা খাবার নিয়ে বাড়িতে যেত। এতে করে তার পরিবারের খাওয়া দাওয়া বেশ ভালোভাবেই হয়ে যেত। মাসের শেষে রত্না একটি বড় অঙ্কের টাকা মাইনে পায়, যা সে কল্পনাও করতে পারে না। এভাবেই কয়েক মাস কাজ করেই রত্নার বেশ কিছু টাকা জমে যায়। সে কিছু টাকা লোন নেয় এবং একটি সুন্দর বাড়ি তৈরি করে। এরপর ধীরে ধীরে মাইনের টাকা দিয়ে সেই লোন শোধ করতে থাকে। এখন রত্নার ছেলে মেয়েদেরকে দুমুঠো খাবারের জন্য আর কষ্ট পেতে হতো না। এভাবেই তারা সুখে শান্তিতে বসবাস করতে থাকে। শান্তনা দেবী তার 4 ছেলে ও 4 বৌমাকে নিয়ে সোনাপুর নামক গ্রামে বাস করতেন। শান্তনা দেবীর স্বামী ধনঞ্জয় বাবু মারা যাবার পর খুব কষ্ট করে 4 ছেলেকে পড়াশোনা করিয়ে শহরে চাকরি করতে পাঠান। শান্তনা দেবী নিজে লোকের বাড়িতে কাজ করে কষ্ট করে পয়সা জমিয়ে ছেলেদেরকে মানুষের মতো মানুষ করে ও নিজের ঘরবাড়ি করে। তারপর বড় ছেলে সঞ্জয় মেজ ছেলে রণজয়ের বিয়ে ঠিক করেন। পাশের গ্রামে সুকান্ত বাবুর মেয়ে শিখা ও মৃন্ময় বাবুর মেয়ে দীপার সঙ্গে 2 ছেলের বিয়ে দেন। যাক বাবা, এতদিনে আমি একটু আরাম পাবো। সেই স্বামী মারা যাবার পর থেকে লোকের বাড়িতে কাজ করে আমার হাড়গুলো সব ক্ষয়ে গেল। তার উপরে নিজের সংসারের কাজ, সে তো আর ছাড় নেই। সারাটা জীবন কাজ করে করে আমার হাতে ক্ষয় ধরেছে। এখন 2 ছেলের বিয়ে দিয়েছি, বৌমারা এসেছে, এবার আমি আরাম করব। বৌমারা বৌমাদের সংসারে কাজ করবে, আমি আর কোনো কাজই করব না। নতুন বৌমাদেরকে দেখে শান্তনা দেবী এসব কথাই ভাবতে থাকেন। ঠিক তখনই বড় বৌমা শিখা শাশুড়িকে ডেকে বলে, মা মা কোথায় গেলেন আপনি? আমার ঘরে একটু আসুন তো। এই দেখুন কি করে ফেলেছি। আমি জল খাচ্ছিলাম, গ্লাসটা আমার হাত থেকে পড়ে গিয়ে সব জল পড়ে গিয়েছে। এখন এটা একটু পরিষ্কার করে দিন না। পুরো মেঝেই জল থই থই করছে। এটা কি পরিষ্কার না করলে আমি পা পিছলে পড়ে যাবো যে। শান্তনা দেবী প্রথমে বুঝতে পারেননি যে তার বৌমা কি বলতে চাইছে। সে সরল মনের মানুষ। কিছু মনে না করে বৌমার কথা শুনে মেঝে পরিষ্কার করে মুছে দিয়ে নিজের ঘরে চলে যায়। তারপর আবার মেজো বৌমা ডাকে, মা কোথায় আপনি? আমার মাথাটা ধরে আছে, একটু চা খাবো আমি। 1 কাপ চা করে আমার ঘরে নিয়ে আসুন তো। হ্যাঁ বৌমা, চা নিয়ে যাচ্ছি। হঠাৎ বৌমাদের আবার কি হলো, আমাকে অর্ডার করছে? যাকগে, নতুন নতুন এসেছে, এখন আমি একটু করে দিই, পরে ওরাই করবে ক্ষণে। এভাবেই মাসের পর মাস কেটে যায়। 2 বৌমা শাশুড়িকে দিয়ে সব কাজ করায়। শান্তনা দেবী নিরীহ মানুষ ছিলেন। তিনি কিছু বলতে না পেরে মুখ বুজে সবকিছুই কাজ করতেন। এমনই একদিন শিখা বলে, মা আজকে আমি আমার বান্ধবীর বার্থডে পার্টিতে যাব। আমার কাপড়গুলো একটু আয়রন করে দিন তো, আমি এক্ষুনি বের হব। চটপট করবেন কিন্তু, আমি স্নান করে আসছি।
হ্যাঁ মা, আমারও কতগুলো জামা রয়েছে, ওগুলো একটু আয়রন করে দিন তো। আয়রন ছাড়া জামা কাপড় পরতে ভালোই লাগে না। আমি এত কাপড় আয়রন করব? আমাকে তো আবার রাতের খাবার করতে হবে। আমি একাই তো সব কাজ করি, তোমরা কি কোনো কাজ করো? আমাকে দিয়ে তো সব কাজ করিয়ে নাও। একদিন তো রান্নাটা কেউ করতেই পারো। আমি রান্না করব? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আপনি কথাগুলো বললেন কি করে? আপনার ছেলেরাও অত টাকা রোজগার করে, তা দিয়ে তো তাহলে কাজের লোক রাখতে পারতাম একটা, কিন্তু তাতে অনেক টাকা খরচ হয়ে যাবে। তার থেকে আপনি তো রয়েছেন, আপনি করুন না। আপনার তো বয়স হয়েছে, আর কি কাজ আছে? এরপর সেখানে শিখাও এসে যায়। শিখা শাশুড়িকে শুনিয়ে বলে, আপনার ছেলেদের টাকা আপনি একমাত্র বাঁচাতে পারেন, নয়তো আমাদেরকে কাজের লোক রাখতে হবে। পয়সা দিয়ে কাজের লোক কেন রাখবো? তাকে দুবেলা খেতে দিতে হবে, আবার মাইনেও দিতে হবে। তার চাইতে আপনি ঘরের লোক, বিনা পয়সায় কাজ করুন না। আপনাকে তো পয়সা দিতে লাগবে না, আর আপনার ছেলেদের পয়সাটাও আপনি বাঁচাতে পারবেন। শান্তনা দেবী তখন বুঝতে পারেন যে তার বৌমারা তাকে কাজের লোকের মতো ব্যবহার করছে, পেটে খেতে দিয়ে সব কাজ করিয়ে নিচ্ছে। নিজের ছেলেদের টাকা, তবুও তাকে কাজ করেই খেতে হচ্ছে। এত লোকের বাড়িতে কাজ করে এলাম, আজ নিজের বাড়িতেও কাজ করে খেতে হচ্ছে। ভাবলাম ছেলেদের বিয়ে দিয়ে নিজে একটু আরাম করব, সে তো দূরের কথা, বৌমাদের এসব কাজ আমাকে করতে হচ্ছে। তার উপরে সংসারের পুরো কাজ, রান্না বান্না সবকিছুই একা করতে হচ্ছে। কেউ এক গ্লাস জলও ঢেলে খায় না। এভাবেই যদি চলতে থাকে তাহলে আমার দুটো ছোট ছেলেরও বিয়ে দিয়ে দেব, তবে এরা জব্দ হবে। এরপর শান্তনা দেবী তার দুই ছোট ছেলে মনোজ ও সুজয়ের বিয়ে ঠিক করেন। বড় বউ এবং মেজ বউ গ্রামের মেয়ে বলে ছোট দুই বউ রমা ও সন্দীপা শহরের বড়লোক ঘরের মেয়ে ছিল। শহরের বড় ব্যবসায়ী বিকাশ বাবুর দুই মেয়ের সঙ্গে মনোজ ও সুজয়ের বিয়ে ঠিক করে ফেলেন। এরপর মনোজ ও সুজয় বিয়ে করে বউকে বাড়িতে নিয়ে আসলে শান্তনা দেবী তার বড় দুই বৌমাকে ডেকে বরণ করতে বলেন। শিখা, দীপা, কোথায় তোমরা? এসো, নতুন বৌমাদেরকে বরণ করো, শাঁখ বাজাও, উলু দাও। এসো, তোমরা ঘরে ঢুকে এসো। এখন থেকে এটাই তোমাদের ঘর। আমরা দুই যা আগে মিলেমিশে থাকতাম, এখন তোমরা দুইজন এসে গেছো। কাল থেকে আমরা চার যা মিলেমিশে একসঙ্গে থাকবো। ঠিক আছে দিদি, তুমি বড়, যেটা তুমি ঠিক মনে করবে সেটাই করবে। শান্তনা দেবী চার বৌমার সহমত দেখে চিন্তায় পড়ে যান। আমি ভাবলাম দুই বৌমা গ্রামের মেয়ে বলে আমার সঙ্গে এরকম করছে, বাকি দুজনকে শহর থেকে নিয়ে আসলে হয়তো তারা আমার কষ্টটা বুঝবে, আমার হয়ে আমার সঙ্গে থাকবে। তা না, এ তো সবাই এক সমান দেখছি। ভগবান আমার ভাগ্যে কি রেখেছেন কি জানি। বেশ কয়েকদিন পর ছোট দুই ছেলে শহরে ফিরে যায় চাকরির জন্য। শান্তনা দেবীর চার ছেলে যা টাকা রোজগার করে পাঠায়, তার চার বৌমায় নিজেদের শখ পূরণ করতেই সব শেষ করে দেয়। শান্তনা দেবীর হাতে দু পয়সাও দেয় না। তাই শান্তনা দেবী মনে মনে ভাবেন, আমার ছেলেরা যে টাকা পাঠায় তার তো দুটো টাকাও আমাকে কেউ দেয় না। আবার নিজের তো একটা খরচ আছে। আমি এবার থেকে কিছু একটা করব, কিন্তু কি করব? এখন তো বয়স হয়েছে, কিছু কাজও সেরকম করতে পারবো না। এখন যদি লোকের বাড়িতে কাজ করি, লোকেও তো চিচি করবে। যার ছেলেরা এত টাকা রোজগার করে তার মা আবার লোকের বাড়িতে কাজ করে। শান্তনা দেবী এভাবেই ভাবতে ভাবতে অস্থির হয়ে যান। কোনো উপায় না পেয়ে নিজের সংসারে মুখ বুজে কাজ করতে থাকেন। তার বৌমারা তাকে চাকরের মতো করে কাজ করায়। একদিন রমা তার শাশুড়ি মাকে বলে, এই যে মা, শুনুন, আমার বান্ধবীরা আজকে আমাদের বাড়িতে আসবে। পার্টি আছে সন্ধ্যেবেলায়। আমার বিয়ের পরেই প্রথম আমার বাড়িতে আমার বান্ধবীরা আসছে। তাদের জন্য ভালো করে রান্না বান্না করুন তো। আর হ্যাঁ, নিত্য নতুন আইটেম রান্না করবেন। মা, আমি তো বয়স্ক মানুষ, এত লোকের কাজ রান্না বান্না কি করে করব? আমার সঙ্গে তো কাউকে একটু সাহায্য করতে হবে। আমার বয়স হচ্ছে, এত কাজ আমি আর করতে পারছি না। আমিও তো একটা মানুষ, তাছাড়া আমি তো নিত্য নতুন আইটেম কিছুই পারি না। কি রান্না করব বলো? পারি না বললে হবে না। এখন কে করবে শুনি? আমার পার্লারে টাইম হয়ে গেছে, এখন আমাকে পার্লারে যেতে হবে। আর তাছাড়া আমি কিছু করতেও পারবো না। আপনি তো আছেন, আমরা কেন করব? আপনাকে কি এমনি এমনি খাওয়াচ্ছি পড়াচ্ছি? সব কাজ আপনিই করবেন। বৌমাদের কথা শুনে শান্তনা দেবী খুবই কষ্ট পান। একটাও বৌমা তার কষ্টের কথা বোঝে না, তাকে দয়া করে না। সবাই তাকে চাকরের মতোই ব্যবহার করে। তারপর কোনো প্রকারে শান্তনা দেবী সমস্ত কিছু রান্না বান্না কমপ্লিট করে বৌমাদের পার্টির সামনে এক কোণে চুপচাপ দাঁড়িয়ে থাকে, যেটা দেখে রমা খুবই রেগে যায়। আপনি এখানে কি করছেন? এভাবে আমাদের পার্টির সামনে দাঁড়িয়ে আছেন কেন?
এখানে আমার বান্ধবীরা আছে, আমার একটা পেস্টিজের ব্যাপার আছে। যান, আপনি রান্নাঘরে যান। রমার কথা শুনে রমার বান্ধবীরা রমাকে জিজ্ঞাসা করে, এই রমা, উনি কে? তোদের কাজের লোক নাকি? দেখে তো তাই মনে হচ্ছে তোদের কাজের লোক। এইসব কথা শুনে রমার শাশুড়ি মনে কষ্ট পেয়ে চুপচাপ রান্নাঘরে চলে যায় এবং ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। ভগবান, এই দিনটা দেখার জন্যই আমাকে বাঁচিয়ে রেখেছিলে। এসব কথা শোনার আগে আমি মারা গেলাম না কেন? আজ আমার ছেলেরা যদি থাকতো তাহলে হয়তো আমাকে এরকম করে শুনতে হতো না। কিছুদিন এভাবেই কেটে যায়। তারপর তার ছেলেরা বাড়িতে আসে। মায়ের অবস্থা দেখে বড় ছেলে সঞ্জয় তার মাকে জিজ্ঞাসা করে, মা, তোমার চেহারা এইরকম হয়ে গেছে কেন? তোমার 4-4টে বউ হয়ে গেছে, তুমি কোথায় না কত আনন্দ সুখে থাকবে, আর তোমার চেহারাটা এইরকম হয়ে গেছে। সেই ঠিক যেমন ছোটবেলায় দেখেছিলাম তুমি যখন লোকের বাড়িতে কাজ করতে, ঠিক সেই রকম হয়ে গেছে। শান্তনু দেবী ছেলেদেরকে কিছু বলে না, মনের কথা মনেই চেপে রেখে দেন। না রে বাবা, বৌমারা খুব যত্নে রেখেছে আমাকে। আমার শরীরটা ভালো যাচ্ছে না, তাই আর আগের মতো খাওয়া দাওয়া করতে পারি না। সেই জন্যই হয়তো আমাকে এরকম লাগছে তোদের। আমি ভালো আছি, আমাকে নিয়ে চিন্তা করিস না। তারপর তার 4 বৌমা সেখানে চলে আসে। স্বামীদেরকে দেখে তারা কি করবে কিছুই বুঝতে পারে না। শিখা তখন বলে, মা তো ভালোই আছে। আসলে কি বলতো, মা সারা জীবন কাজ করে অভ্যস্ত, তাই মা থাকতে পারেন না। আমরা বললেও মা আমাদেরকে করতে দেয় না, কাজ নিজেই সব করে নেয়। মাকে এত করে বারণ করি, কিছু করতে হবে না, থাক, আমরা সব করে নেব। মা শোনেই না কোনো কথা, নিজেই সব করতে চায়। তাই হয়তো তোমাদের মাকে দেখে এরকম মনে হচ্ছে। আমার মা যদিও জোর করে কাজ করতে যায়, তাহলেও তোমরা জোর করতে পারবে না মাকে। আর মায়ের শাড়ি এরকম ফাটাছেঁড়া কেন? মাস গেলেই তো কত টাকা পাঠায়, তোমরা মায়ের হাতে টাকা দাও না? মায়ের টাকা তো আলাদা করে পাঠায়। কি করো বলো তো ওইসব টাকাগুলোকে নিয়ে? শিখা সবার সামনে কিছু বলতে না পেরে মাথা নিচু করে সব কথা সহ্য করে নেয়, কারণ শিখা সব দোষ। স্বামীরা যা টাকা পাঠাতো, যে যার বইয়েরা নিয়েই সব নিজেদের চাহিদা মেটাতে ব্যস্ত থাকতো। আলাদা করে শাশুড়িকে টাকা আর কেউই দিত না। শিখা সবাইকে শিখিয়ে দিত শাশুড়িকে কেউ কোনো টাকা না দেয়। বাকি 3 জায়েরা সবাই শিখার কথা মতোই চলতো। তাই শিখার দেখা দেখি তারা কেউই শাশুড়িকে আর টাকা দিত না, উল্টে চাকরের মতো রেখে দিত। আজ তার ছেলেরা সব বুঝতে পেরে নিজেদের বউদেরকে যা ইচ্ছা তাই বলতে থাকে। তোমরা আমার মাকে কিভাবে কষ্টটা দিচ্ছ, পুরো যেন ভিখারি হালাতে রেখে দিয়েছো। আজ থেকে তোমরা মায়ের সেবা শুশ্রূষা করবে। যদি কথা মেনে থাকতে পারো তাহলে এ বাড়িতে থাকবে, যদি এ কথার অমান্য করেছো তাহলে সোজা ঘর থেকে বেরিয়ে যাবে। আমরা তোমাদের কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি, আমাদেরকে বাড়ি থেকে বের করে দিও না। আমরা আমাদের বাবা মার কাছে মুখ দেখাতে পারবো না। আমরা অন্যায় করেছি মা, আমাদেরকে ক্ষমা করে দিন। আর কোনোদিন এরকম ব্যবহার করব না। আমাদের ভুল হয়ে গেছে মা, আমাদের নিজেদেরকে অহংকারে মাতিয়ে রেখেছিলাম। আপনার মর্ম আমরা বুঝিনি, আর তোমরাও আমাদেরকে ক্ষমা করে দাও। আজ থেকে সব কাজ আমরাই করে নেব, মা শুধু আরাম করবে। এরপর থেকে শান্তনা দেবী শুধু শুয়ে শুয়ে আরাম করেন আর সময়ে সময়ে খাবার খায়। তারপর 4 বউ মিলে সংসারের সমস্ত কাজ করে। এখন থেকে তারা একটা সুখী পরিবারের মতো হাসি খুশি জীবন কাটাতে থাকে।